শৈশবকালটা গ্রামেই অতিবাহিত করেছি। সবুজ গাছপালা, ঘাস, মাঠ, পাতা যাই বলো না কেন সব কিছুই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বড় হওয়ার পর থেকেই ঢাকায় আছি। এই যান্ত্রিক শহরে কিন্তু আমাদের সেই সবুজে ঘেরা ছোট্ট গ্রামটার কথা মনে পড়ে। তাই তো চলে গিয়েছিলাম ঢাকার খুবই কাছে সবুজে ঘেরা ছোট্ট এক টুকরো সবুজ গ্রামে। এখানে আসলেই মনে হয় প্রকৃতি কিছুটা হলেও হাতছানি দিচ্ছে, আমাদের আশেপাশে রয়েছে। তাই তো প্রিন্সেসকে নিয়ে চলে গিয়েছিলাম আইসল্যান্ডে। আর এটা অবস্থিত ঢাকার খুবই কাছে রানীগঞ্জের রামের কান্দায়। তো মোটামুটি এখানে অনেকটা সময় ছিলাম, খুবই ভালো সময় কাটিয়েছি। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত থাকলে অবশ্যই অনেক ইন্টারেস্টিং জিনিসও তোমরা দেখতে পারবে। চলো আমার সঙ্গে করে তোমাদেরও নিয়ে যাই আইসল্যান্ডে। আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটার সঙ্গে থাকলে। কিছুটা সময়ের জন্য হলেও তোমরা আমার মতোই আমার সঙ্গে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারবে। তো চলো দেরি কেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। আজকে হচ্ছে মঙ্গলবার, আমার হাজব্যান্ডের অফ ডে। আর তোমরা আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে ব্লগটা কত বেশি স্পেশাল হতে চলেছে। আমার হাতের এই ইয়াররিংটার বয়স কত তোমরা গেস করো তো। জানি গেস করতে পারবে না, কারণ এটার বয়স অনেক বেশি। আমার বিয়েরও আগে কেনা, এটা প্রায় 8-9 বছর প্লাস হয়ে গেছে। এখন পর্যন্ত কত সুন্দর আছে, স্টিল নাও এটা আমি ব্যবহার করছি। এটা অ্যান্টিক্সের একটা ইয়াররিং। আর অরিজিনাল অ্যান্টিকের রিংগুলো কিন্তু কখনোই নষ্ট হয় না। এটা আমার মনে হয় আরও 20 বছরও কিছু হবে না। আমি সেই 8-9 বছর আগে কিনেছিলাম 350 টাকা দিয়ে, আর এখন অরিজিনাল অ্যান্টিকের এগুলো 800-900 করে বিক্রি করে। এনিওয়েজ, এই ব্যাগটা আমার হাজব্যান্ড আমার জন্য কিনে এনেছে, গিফট বলতে পারো। কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম ঈদ করতে, আমার ব্ল্যাক কালার যে ব্যাগটা আমি র্যাপ ইউজ করতাম ওটা হারিয়ে ফেলেছিলাম। দেন হচ্ছে আমার র্যাপ ইউজ করার মতো কোনো হ্যান্ড পার্স নেই। তো ওই দিন আমি বলছিলাম একা একাই যে আমি হচ্ছে একটা ব্যাগ কিনতে হবে আমার রেগুলার ইউজের জন্য, আর একটা ব্যাগ কিনবো হচ্ছে একটু ভালো কোয়ালিটির, যেগুলো আমি বাইরে ব্যবহার করবো কোথায় ঘুরতে গেলে। তো আমার হাজব্যান্ড আমার কথাটা শুনেছিল যে আমি ওকে বলছিলাম যে আমি 800-900 টাকা বা 1000 টাকার মধ্যে একটা রাফিউসের ব্যাগ আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো ওর এটা মাথায় ছিল, আর ও আমার জন্য রাফিউসের একটা ব্যাগ নিয়ে আসছে। দেন এনে আমাকে বলতেছিল যে তোমাকে ভালো একটা ব্যাগ পরে কিনে দিব, আপাতত এটা ব্যবহার করো। কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, কারণ এই টাইপের কালার এর আগে আমি কখনো ব্যবহার করিনি। তবে ওভারঅল মিলে কিন্তু ব্যাগটা আমার ভালোই লেগেছে। রাফিউসের জন্য পারফেক্ট একটা ব্যাগ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয় মানুষের দেওয়া সব কিছুই সুন্দর লাগে, তাই না? আমার হাজব্যান্ড নিজ থেকে নিয়ে আসছে, সেখানে টাকা, ইভেন কোয়ালিটি, এগুলা জাস্ট ম্যাটার করে না। ও আমাকে ভালোবেসে দিয়েছে আর আমি ভালোবেসে ব্যবহার করব, এটাই হচ্ছে সবচেয়ে আসল কথা। বাই দ্য ওয়ে, যারা দেখা শুরু করেছে একটা লাইক দিয়ে দিও, আর ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারো। দুপুরবেলা যেহেতু বাইরে যাব, বাসায় রান্নাবান্না করা হয়নি। আমার হাজব্যান্ড বাইরে থেকে খাবার নিয়ে আসছে। ও হচ্ছে সেলুনে গিয়েছিল, তো আসার সময় হচ্ছে মোরগ পোলাও নিয়ে আসছে। যে রান্না করার দরকার নেই, রান্না করে খেয়ে বের হতে অনেক লেট হয়ে যাবে, তুমি আজকে রান্না করো না, বাইরে থেকেই খাবো। নর্মালি হয় বাইরে গেলে খাওয়া হয়, তো বাইরেতেই হচ্ছে আমরা ঘরে এনে খেলাম আর কি। রান্না ছাড়া মোটামুটি সব কাজই করে নিয়েছি, আর সেগুলো আজকে অফ ক্যামেরায় করেছি, যেহেতু ঘুরতে যাব তাই আর ঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। খাবার দাবারের পর্ব শেষ করে কিন্তু আমি রেডি হয়ে গেছি। বাই দ্য ওয়ে, শাড়িটা আমি আড়ং থেকে নিয়েছিলাম রোজার ঈদের মধ্যে। তো আর পরা হয়নি, ব্লাউজটা আমি নিজে নিজে মেক করেছি, পরবো করে পরা হয়নি। রেডি হয়ে গেছি, যেহেতু একটু নদীর ওই পারে যাব, সো আমাদের অনেকটা সময় লাগবে। তার জন্য একদমই টাইম ওয়েস্ট করা যাচ্ছে না। বের হওয়ার আগে জাস্ট তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আমার প্রিন্সেস তো ভীষণ এক্সাইটেড, নিজে নিজে চুজ করেছে এই ড্রেসটা পরবে। আমি ওকে বলেছিলাম কমফোর্টেবল একটা ড্রেস পরো, বাট ও এই জামাটাই পরবে। যেহেতু আজকে ওর দিন, ওকে নিয়ে যাচ্ছে খুশি করার জন্য, তাই ওর খুশি তার আমি ব্যাঘাত ঘটাইনি। ও যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা ওর ভালো লাগে ও সেটাই করুক। আমার সঙ্গে যখন নিচে নামে তখন সে ফার্স্ট হওয়ার জন্য সব সময় আগে বেরোয়। আর ওর বাবার সঙ্গে নিচে নামলে নাকি তার পা ভীষণ ব্যথা করে, তার কোলে উঠতে হয়। তার একদমই পা ফেলতে ভালো লাগে না, ভয় লাগে যদি পড়ে যায়, নানান রকমের কথা কিন্তু শুরু হয়ে যায়। অনেক দিন পরে হাজব্যান্ডের সঙ্গে বেরোচ্ছি, ইদানিং না বের হতে ভালো লাগে না। আমার মনে হয় সারাদিন কাজ করার পর আমার ঘরেই আমার শান্তির জায়গা।
এখানেই আমার রেস্ট নিতে ভালো লাগে। তবে একটা সময় কিন্তু অনেক বাইরে যেতাম, প্রতি সপ্তাহে চেষ্টা করতাম একটু ঘুরতে যাওয়ার জন্য। বাবু হওয়ার পর থেকেও অনেক গিয়েছি বাবুকে একটু বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য। ম্যাক্সিমাম সময় ওকে শহীদ মিনারে নিয়ে যেতাম, বল নিয়ে যেতাম সঙ্গে করে, ও বল খেলতো, বাচ্চাদের সঙ্গে মিশতো, ভালো লাগতো। বাট একটু বড় হওয়ার পরে কিন্তু আর শহীদ মিনারে যাওয়া হয় না, কারণ এখন খেলার থেকে তার বায়না আবদারগুলোই বেশি থাকে, এটা কিনবে ওটা কিনবে, এটা দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বাবা আগের মতো আমাদের সময়ও দিতে পারে না, সব কিছু মিলিয়ে আর যাওয়া হয় না। আমরা প্রতিটা মানুষই একটা সময়ে সময়ের কাছে আবদ্ধ হয়ে যাই। আমরা চাইলেও আমাদের মনের মতো করে ঘুরতে পারি না, চলতে পারি না, একটা দায়িত্ববোধ চলে আসে সংসারের প্রতি। আমার তো এমনটাই মনে হয়। দেখো এই আমার বাবুর জামা জামা ঠিক করবো, জামা আর জামা খুলে যাবো বাবাটা, আরে বাবা একটা ব্যাগ লাগাইছে না, এই জন্য আরো বেশি হইতেছে, টাকারও যায় না দেখছো। আজকে কিন্তু তেমন একটা রোদ ওঠেনি, তারপরও তাকাতে পারছিলাম না, যেহেতু সূর্যের দিকে মুখ করে বসেছিলাম। আমরা বাসা থেকে বের হয়েছি 4:45টার দিকে, কারণ আমার হাজব্যান্ড বলছিল আর একটু আগে বের হলে হয়তো ভালো হতো, ঘুরে অনেক বেশি মজা পাওয়া যেত, প্রিন্সেস অনেকটা সময় নিতে পারতো। দেন ওকে আমি বললাম সমস্যা নেই, এখন যতটা সময় পাবে তাতেই উড়ানাম, কারণ বাচ্চা মানুষ এক সময় দেখা যায় ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে যায়, ভোর হয়ে যায়, তখন আর ভালোই লাগে না ওদের ঘুরতে। আমাদের গত সপ্তাহে প্ল্যান ছিল এদিকে আসার, বাট সামহাউ একটা কারণে আমার হাজব্যান্ড আটকে গিয়েছিল, তার জন্য কিন্তু আমরা বের হতে পারিনি। তবে আমার কিন্তু আজকে আসার ইচ্ছা ছিল না, আমার ফ্রেন্ড আসবে কিছুদিন পরে আমার বাসায় বেড়াতে। তো আমি ভেবেছিলাম ওর বাচ্চারা যখন আসবে আমরা সবাই মিলে বেড়াতে যাব, তখন অনেক বেশি মজা হবে, বাচ্চারা এনজয় করতে পারবে। তবে আমার হাজব্যান্ড বলল যেহেতু গত সপ্তাহে আমরা যেতে পারিনি আর বাবুকে কথা দিয়েছি, সো কথা তো রাখতেই হবে, চলো আমরাই যাই। দেন হচ্ছেই তো যেই বাবা সেই কাজ, আমরা চলে এসেছি ম্যাজিক আইল্যান্ডে। আর এই জায়গাটা কিন্তু মোটামুটি বেশ ভালো, যদিও ঢাকার খুবই কাছে, বাট এত বেশি সবুজ, একদমই ঘনবসতি নেই, অন্যরকম একটা ফিল পাওয়া যায়, মনে হচ্ছে গ্রামের কোনো এক টুকরো জায়গা এখানে জাস্ট এনে স্থাপন করা হয়েছে। ঢাকার একদম কাছে, আশেপাশে নিরিবিলি পরিবেশ যদি উপভোগ করতে চাও, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, আমি বলবো এই জায়গাগুলো বেস্ট, কারণ এত বেশি খোলামেলা, এত বেশি মানে কি বলবো কোলাহল মুক্ত। এখানে অনেকটা সময় আমরা ছিলাম, বেশ ভালো লেগেছে। এর আগেও কিন্তু একবার আমরা এসেছি এই জায়গাটাতে, আমার কাছে একদম মনে হয় গ্রামের কোনো একটা পরিবেশ আমি পাচ্ছি। কাঠগোলাপ আমার ভীষণ ভালো লাগে, তো আমার চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমি এসে কিন্তু কয়েকটা কুড়িয়ে আমি মাথায় গুঁজে ফেলেছি আমার চুলের মধ্যে। আর এখানে কয়েক রঙের কাঠগোলাপ ছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যেহেতু এই জায়গাগুলো খুবই নিরিবিল পরিবেশ, তবে আজকে এসে একটু অবাক হয়েছি, কারণ আমি যখন ফার্স্টবার এসেছিলাম তখন কিন্তু এতটাও মানে জনশূন্য ছিল না, অনেক বেশি ঝমঝমাট একটা জায়গা ছিল। বাট এবার মনে হলো টোটালি ব্যতিক্রম, একদমই মানুষ নাই বললেই চলে, যেহেতু বিশাল বড় একটা এরিয়া নিয়ে, সো একটা দুইটা মানুষ এখানে ওখানে, এটা বলা যেতে পারে একদম পুরাটাই ফাঁকা। তো আমি আমার হাজব্যান্ড দুজনে অবাক হয়েছি যে এত নিরিবিলি কিভাবে হয়ে গেল। যাই হোক, আসার পর কিন্তু একটু কফিও খেয়েছি, বসে রেস্ট করেছি, জুসও খেয়েছি, কারণ অনেক বেশি গরম লাগছিল হেঁটে আসার কারণে। যেহেতু এই জায়গাটা মোটামুটি বেশ ভালোই মানে বড় এরিয়াটা, আমার প্রিন্সেস তো হেঁটে হেঁটে খেলছে, রাইডগুলো এখনও অন করেনি, তবে আরও কিছু বাচ্চা আসলে হয়তো অন করা হবে। ও তো রাইডে ওঠার জন্য পাগল হয়ে গেছে, কোনটায় আগে উঠবে কোনটায় পরে উঠবে এগুলা সে ঠিক করে রাখছিল। তবে এইদিকে কিন্তু অনেকগুলা রেস্টুরেন্ট রিসোর্ট আছে, মানে এরকম একদম অনেক বেশি স্পেস নিয়ে। তো আমরা হচ্ছে এর আগে আইসল্যান্ডে এসেছিলাম, দেন আজকে ভাবলাম এটাতেই আসি, কারণ আমার প্রিন্সেস এটাতে এসে অনেক বেশি মজা পেয়েছিল। তো ওকে নিয়ে ওর বাবা একদম টায়ার্ড হয়ে যাচ্ছে, কারণ বেচারা এই মাথা ওই মাথা থেকে ছোটাছুটি করছে, আর ওর সঙ্গে হচ্ছে ওর বাবাকেও ছুটতে হচ্ছে, কারণ যদি পড়ে যায় ব্যথা পেয়ে যায় কখন কি হয়ে যায় তার জন্য। তবে আমি কিন্তু এক জায়গায় অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমার একদমই নড়তে মন চাচ্ছিল না, এত বেশি নিরিবিলি পরিবেশ, আমার মনে হচ্ছিল আমরা দুজন বসে বসে একটু গল্প করি। বাট আমার এই দুষ্টু মিষ্টু প্রিন্সেসের জন্য কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না, সে তো এত বেশি ছুটাছুটি করছিল। তো এখানে যে হচ্ছে সে কারে উঠবে একটু পোজ দিয়ে দাঁড়িয়েছিল, তোমরা দেখতে পেয়েছো, একদম স্থিরভাবে দাঁড়াবে না, তবে যখন ওর মন ভালো থাকবে তখন হচ্ছে আমার বাচ্চার ছবি তোলা, পোজ দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলবে।
আমার হাজব্যান্ড আমাকে অনেক বলতেছিল তুমি আসো একসঙ্গে উঠি, বাট আমার না কেন যেন রাইডে উঠতে ভীষণ ভয় লাগে। বলতে পারো আমার হাত দুর্বল, আমি দুর্বল চিত্তের মানুষ। আমি দেখা যায় কোনো রাইডেই উঠতে আমার ভালো লাগে না। তবে একটা মজার কথা তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে এখানে যখন প্রথমবার এসেছিলাম তখন হচ্ছে আমি ট্রেনে উঠেছিলাম, আর ওটা ভীষণ মানে কি বলবো ভয়ঙ্কর ছিল আমার কাছে। আমি প্রচণ্ড রকমের ভয় পেয়েছিলাম, আমার হাত পা কাঁপছিল। যদিও মানে খুবই সিম্পল নর্মাল একটা ট্রেন বাচ্চাদের যেমন হয়, বাট ওটার খুল্লাটা আমি নিতে পারছিলাম না। আমি সেই কথাটা ভুলেই গিয়েছিলাম। আজকেও আমার হাজব্যান্ড আমাকে জোর করে ট্রেনে উঠিয়েছে যে ঠিক আছে বাচ্চার সঙ্গে তুমি রাইডে উঠো। বাট যখন উঠলাম তখনই আমার হঠাৎ মনে পড়লো যে আমি তো মানে প্রথমবার এটাতে উঠেই ভয় পেয়েছিলাম, আর আজকে তো এটাতে যেটা চেপে হবার বসছি। সেটাই বাট হয়েছে, ততক্ষণে প্রচণ্ড কিন্তু রকমের ওরা ভয় ছেড়ে পেয়েছি, দিয়েছিল সঙ্গে ট্রেন। আমার প্রিন্সেসও মানে ভয় পেয়ে আমার আর গেছে আমার চিল্লানো চিল্লাই দেখে। আর যাই বলি তো না কেন আমাকে কোনো বলতেছিল ওয়ে নেই মাম্মি বন্ধ এটা তার করার, ওঠা বিষয়টা যাবে না, এমন এটা ছিল। খুবই ভয়ঙ্কর, আমিও ভয় পেয়েছি। আর এখানেই তো কিছু ডাইনোসর ছিল, তারপরে হচ্ছে ভাল্লুক ছিল, দেন হচ্ছে বানর ছিল, মানে কিছু আকৃতি। আর এগুলো হয়তো বা কারেন্টে চলে, আমি জানি না, শিওর বলতে পারছি না। তবে এগুলো কিন্তু নড়াচড়া করছিল, এক এক রকমের শব্দ করছিল। এখানে হচ্ছে কয়েকটা মানকি, ওরা হচ্ছে গান গাচ্ছিল। কিছু অটো প্লে মিউজিক থাকে না, যেমন বাচ্চাদের খেলার গাড়িতে বা ডলের মধ্যে থাকে, ওই টাইপের আমার কাছে সাউন্ডগুলো মনে হলো, কারণ একটু পরপরই রিপিট হচ্ছিল। আর এই রাইডে ওঠার জন্য তো আমার বেবি অনেক বেশি এক্সাইটেড ছিল, বাট এটা বাচ্চাদের জন্য নয়, এটা বড়দের জন্য। যেহেতু আমরা একটু লেট করে এসেছি, সো খুব একটা মানুষ কিন্তু ছিল না। তবে লাস্টের দিকে কিন্তু মোটামুটি অনেক বাচ্চারা এসেছিল। প্রথম যখন এই পার্কগুলো করেছিল তখন মোটামুটি ভালোই ভিড় হতো আমার মনে হয়, কারণ আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু তেমনই ছিল। আর এই হচ্ছে সেই ভয়ঙ্কর ট্রেনের গল্প, যেটা তোমাদের আমি মাত্রই শেয়ার করলাম। আমার প্রিন্সেসকে আমি কোলে নিয়েছি, কারণ ও হচ্ছে সাইডে বসেছিল, বাট ও অনেক বেশি ভয় পাচ্ছিল। সঙ্গে আমিও কিন্তু ভয় পাচ্ছিলাম। এইভাবে যখন নামে তখন মনে হচ্ছে এটা একদম ছিটে দূরে চলে যাবে, পড়ে যাবো, এরকম একটা ফিল হচ্ছিল আমাদের। এনিওয়েজ, অনেকটা ভয় পেয়ে নেমে এসেছি। আর আমার প্রিন্সেস তো বলছিল আমি এটাতে আর উঠবো না বাবা, আমাকে একদম এটাতে উঠাবে না, এটাতে আমি অনেক ভয় পেয়েছি। তো ওকে বললাম ঠিক আছে আসো, আমি তোমাকে একটু ফু দিয়ে দিই, যেহেতু ভয় পেয়েছো মাম্মি। কারণ হচ্ছে আমার বাচ্চাটা মাসাল্লাহ যথেষ্ট স্ট্রং টাইপের একটা বাচ্চা, ও আমার থেকেও অনেক স্ট্রং। আমি মা হিসাবে যেই জিনিসগুলো আমার হচ্ছে ওকে শেখানো উচিত, ভয় পাওয়া যাবে না, কিভাবে শান্ত থাকতে হবে, মানে কোন পরিবেশে কিভাবে খাপ খেয়ে চলতে হবে, সেগুলো আমার বাচ্চা আমাকে শিখিয়ে দেয়। ও আমাকে বলতেছিল মাম্মি তুমি তো অনেক বেশি ভয় পেয়েছো, ভয় পাওয়া যাবে না, ভয় পেলে আরও বেশি ভয় লাগবে। তো যাই হোক, আবার এখানে চলে এসেছে সে ঘোরার জন্য। আমি তো আসার জন্য মানে অনেক তাড়া দিচ্ছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো চলে যাই, আর কি দেখবো, এখানে আর কিছুই দেখার নেই। তবে খুব একটা ভালো লাগেনি আজকে, কারণ হচ্ছে এত বেশি ফাঁকা, এত বিশাল বড় একটা পার্ক রিসোর্ট যেটাই বলো না কেন, বাট জনমানব শূন্য কেমন যেন লাগছিল। যদিও মানুষ আছে, বাট জায়গার তুলনায় মানুষের সংখ্যা খুবই কম। প্রিন্সেস আজকে মুভি দেখতে যেতে চেয়েছিল, কারণ সে গত কয়েকদিন ধরে ওর বাবাকে বলছে যে বাবা আমাকে মুভি দেখতে নিয়ে যাবে, আমি মুভি দেখব। আর হচ্ছে জানো মুভি দেখার সময় কি করতে হয়? তোর বাবা আবার প্রশ্ন করলো কি করতে হয়, বলতেছিল পপকর্ন খেতে হয়। আমাকে কবে নিয়ে যাবে? মানে ও হচ্ছে ফ্রোজেন মুভিগুলো অনেক পছন্দ করে, ও টিভিতে এইগুলোই দেখে। তো ভেবেছিলাম যে স্টারে যখন আবার ফ্রোজেন মুভি আসবে তখন আমার বাচ্চাকে নিয়ে যাব। অনেক বুঝিয়ে আমরা এখান থেকে বের হয়েছি, কারণ প্রিন্সেস বের হতে চাচ্ছিল না। এখানে এসে তার হাইটটা একটু মেপে নিল, সে কয় ইঞ্চি লম্বা হয়েছে। তো এত বেশি ছোটাছুটি করছিল, আমি ভয় পাচ্ছিলাম যে পড়ে যাবে, যেহেতু এটা ইটের রাস্তা, মানে আইসল্যান্ড থেকে বের হওয়ার পর অনেকটা জায়গায় হেঁটে তারপরে মেন রাস্তা। তো আমরা হচ্ছে সামনে অটো পাইনি, তার জন্য মেন রাস্তায় চলে এসেছি, যেহেতু একদমই গোধূলি লগ্ন বলতে পারো, সন্ধ্যার আগ মুহূর্তটা। আমি বারবার বাবুকে বলছিলাম যে মাম্মি এত ছোটাছুটি করো না, তুমি পড়ে যেতে পারো, কারণ তুমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছো। তো যে কথা বলতে না বলতে সে কিন্তু পড়ে গেছে, অলরেডি পড়ে ব্যথাও পেয়েছে, তার দুইটা পায়ের গিরা একদম ছিলে লাল হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে একটা থেকে, ভীষণ কান্নাকাটি করেছে, দেন মনটাই খারাপ হয়ে গেছে। তোর বাবাকে বললাম চলো সরাসরি আমরা বাসায় চলে যাব, আর কোথাও লেট করব না, আর যা খাবার খাবে বাবু ওইগুলো তুমি পার্সেল করে দাও আমাদের।
দেন এই তো ফাইনালি বাসায় চলে এসেছি। আর বাসায় আসার পর আমার বাচ্চার সঙ্গে একটু গল্প করছিলাম, ওকে একটু নর্মাল করার চেষ্টা করছিলাম, কারণ সে তার বাবাকে দোষারোপ করছে যে তার বাবার জন্যই সে পড়ে গেছে, বাবা তো পিছনে ছিল তাহলে কেন ধরতে পারলো না, তার মানে কি বাবাই ধাক্কা দিয়েছে কি না। ওকে আমি সেটাই বোঝাচ্ছিলাম যে বাবা কি কখনো তোমাকে ধাক্কা দিতে পারে, তুমি এটা কিভাবে থিঙ্কিং করো বলো, বাবা তো তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। যাই হোক, গল্প টল্প করে আমি হচ্ছে ফ্রেশ হয়েছি, প্রিন্সেসকেও ফ্রেশ করে দিয়েছি। ওর বাবা যে পার্সেলগুলো আমাদের দিয়ে দিয়েছিল, কারণ প্রিন্সেস চিকেন খেতে চাচ্ছিল। আর আশেপাশে আমাদের এখানে যেহেতু আমরা বাসার নিচেই চলে এসেছি, সো এখানে হচ্ছে অনেকটা সিপিএস স্টাইলে চিকেনগুলো করে ওরা, বাংলা কিচেন নামে কিছু একটা, বাংলা কিচেন না চিকেন কি জানি না, ভুলে গেছি, এই টাইপের কিছু একটা ওদের দোকানের নাম হবে। সঙ্গে আমাদের বার্গারও দিয়েছে প্রিন্সেসের জন্য আর আমার জন্য। আজকে রাতে আর তেমন কিছুই খাওয়া হবে না, কারণ এই খাবারগুলো খেলেই হয়তো পেট ভরে যাবে। আর বাবুকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিব, কারণ ও হচ্ছে ক্লান্ত, এক দ্বিতীয়ত হচ্ছে পরে অনেকটা ব্যথা পেয়েছে। তো সব কিছু মিলিয়ে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাবা এখনও আসেনি। আর এটা হচ্ছে আগের দিন রাতে ভিডিও, যেহেতু ইদানিং আমি তোমাদের সঙ্গে একদিন পর পর ভিডিও আপলোড করছি, কারণ বলতে পারো আজকেও কিন্তু খিচুড়ি আয়োজন ছিল, সো ওই ব্লগটাই তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও শেয়ার করে দিচ্ছি। খিচুড়ি রান্না করেছিলাম, প্রিন্সেস তো ঘুমেই ছিল। তো এখানে আমরা একটুখানি খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি, কারণ গত 2 দিন ধরে ওয়েদারটাও কিন্তু বেশ ভালো যাচ্ছে, একটু মেঘলা মেঘলা ওয়েদার, যদিও ঢাকাতে এমন বৃষ্টি হচ্ছে না, তারপরেও ওয়েদারটা কিন্তু খারাপ না, তার জন্য কিন্তু আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে একটুখানি ভুনা খিচুড়ি রান্না করব, তবে একদম ঝরঝরা করব না, আবার একদম লাটকাও করব না, প্রিন্সেস যাতে খেতে পারে, ওকে আমি যেরকম সবসময় খাইয়ে থাকি সেভাবেই রান্না করে নিয়েছি। আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, আর সেই তরকারিটা রয়ে গেছে বলবো না, কারণ একবারই খেয়েছি, বাকি অংশ যেটা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি। ইদানিং আমার হেল্পিং হ্যান্ড নেই, তার জন্য কিন্তু খাবারও দেয়া যায় না কাউকে। দেখা যায় অনেক খাবারই থাকে যেটা আমি বাসি খাবার একদমই আমার হাজব্যান্ড আমাকে খেতে দেয় না। আর ও যেহেতু বাসায় খাবার খায় না বলতে হচ্ছে ইদানিং একটু একটু ডায়েট করছে আর কি। তো দেখা যায় খাবারটা রয়েই যায়, তার জন্য আর খিচুড়ির সঙ্গে কিছু রান্না করা হয়নি। আমি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি একবারে, কারণ একবারে বলছি এটার জন্য আমার প্রিন্সেস কিন্তু উঠে গেছে, ওকে একটু খাইয়ে দিব আর আমি খাবো। একবারে না নিলে হয় কি, দেখা যায় সামনে থাকলে খেতে মন চাইবে, তার জন্য বেশি যাতে না খেতে পারি তাই একবারে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে চা বানাচ্ছি, আর হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিল কয়েকটা চিপ ভেজে দাও, আমি হচ্ছে চিপস খাই আর একটু টিভি দেখি, দেন তোমার সঙ্গে কিছু কথাও আছে। আমাদের আসলে মানে বিশেষ করে মঙ্গলবারটাই শুক্রবারের মতো কাটে, ব্যস্তময় দিন যায়। দেন হচ্ছে দুজনের একসঙ্গে বসে গল্প গুজব না করলে একদমই ভালো লাগে না। তো বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েই তো গল্প করতে বসে গিয়েছি, সঙ্গে চিপস আর চা আছে। দেন এটাতেও হচ্ছিল না বলতে মনে হচ্ছিল আরও কিছু দরকার। আমার হাজব্যান্ড বললো তাহলে বিস্কিট দাও আমাকে। দেন হচ্ছে ওকে বিস্কিট দিলাম, এই তো দুজনে গল্প করছি আর খাচ্ছি। এই গল্প করতে করতে কিন্তু আমাদের রাত 2টা বেজে গিয়েছিল। আমাদের প্রায় সময় এমন হয়, আমরা যখন গল্প করা শুরু করি রাত 2টা 3টা 4টা বেজে যায়, কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। সেই প্রথম দিনের মতো, যেটা 12 বছর আগে ছিল যেই সময়টা, তখন তো ফোনে কথা বলতাম রাত জেগে, আর এখন সরাসরি সামনাসামনি বসে কথা বলি। যাই হোক, আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাই।